একটা বিষয় আমাকে সুন্দরভাবে বোঝাতে হবে এবং বোঝানোর ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে আমি বাচ্চাদের কাছে, বাচ্চারা যাতে বোধগম্য হয় বাচ্চাদের ভাষায় সেটা করছি কিনা। হ্যাঁ, আচ্ছা, সবাই একটু রিলিফ নেই, আমরা একটা জোরে দম দম নেই, সবাই একটু দাঁড়াই, সবাই একটু দাঁড়াই, 3 বার শ্বাস নেন জোরে জোরে, নাক দিয়ে মুখ দিয়ে ছাড়েন। বসে পড়েন। আচ্ছা, আমরা নতুন আরেকটা বিষয়ে যাব। নতুন আরেকটা বিষয়ে যাওয়ার আগে আমি অনুরোধ করব কোনো একজন সেবিকা আপনি সামনে এসে আপনার যে বিষয়টা ছিল ওইটা এখন সবার সামনে বলবেন। আমরা এখন গণিত, এরপরে গণিত বিষয়ে একটু করবো। হ্যাঁ, জি। ভালো কাজে আগে মন্দ কাজে দিতে আমাদেরকে বাচ্চাদেরকে ভালো কাজে আগে দিতে হবে, যেগুলো মানে করতে হবে, যে তোমাদের নাক বড় হয়েছে, লঙ্কা ঠিক বড় হয়েছে, বা জামা কাপড় নোংরা করে পরিষ্কার করে আসবা, বই খাতা ঠিক রাখবা। আর যেগুলো করা যাবে না, আমাদের শিক্ষা কেন্দ্রে যেরকম মারামারি করা যাবে না, বা কোনো কাগজ কলম না দেবে না, কারো খাতা না দেবে না, এগুলো ব্যাপারে আমাদের নিশ্চিত করতে হবে। অবশ্যই যে ছেলে পড়ে ছিল আমাদের। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়ছিলাম, এখন আমরা এখন শুরু করবো হচ্ছে গণিত। সবাই নতুন পৃষ্ঠাতে গণিত শিক্ষণ, ঠিক আছে? লিখেছেন না? শিক্ষণ এর ইংরেজি হচ্ছে টিচিং, ঠিক আছে? আমরা লিখি হচ্ছে শিক্ষণ। শিক্ষণ শিক্ষণ মানে হচ্ছে লার্নিং, আর শিক্ষণ মানে হচ্ছে টিচিং। আমরা মূলত সাধারণত শিক্ষণ, টিচিং করা মানে শেখানোর একটু চেষ্টা করি, আর যারা শিক্ষার্থী তারা লার্নিং মানে শেখার চেষ্টা করে। এর পুরো শিক্ষা কার্যক্রমকে বলে টিচিং লার্নিং প্রসেস। শিক্ষা কার্যক্রম, টিচিং লার্নিং প্রসেস, শিক্ষণ কার্যক্রম, ঠিক আছে? টিচিং লার্নিং প্রসেস, শিক্ষা কার্যক্রম। আচ্ছা, বুঝতে পেরেছেন তো না? গণিত পড়াতে হবে, গণিত। এর আর একটা নাম আছে অঙ্ক, তাই না? এখানে প্রথমে যে বিষয়টা আসে অঙ্ক, সংখ্যা, ঠিক আছে? কিছু কিছু আছে অঙ্ক, কিছু কিছু আছে সংখ্যা। 1, 2, 3, 4 এই সব মিলে একটা সংখ্যা, 1234 একটা সংখ্যা। এইটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক। এটা হচ্ছে 4 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। তার মানে আমার গণিতের যে পরিভাষা, অঙ্ক, সংখ্যা, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, তারপরে যে বড মাস, আজকে একজন সেবিকা বললেন বড মাস। বড মাসে কি? বিতে ব্র্যাকেট বা বন্ধনী, ওতে অফ, হ্যাঁ। তারপরে ডিতে ডিভিশন, ডিভাইডেশন বা ডিভিশন মানে একটা ভাগ। তারপরে এমতে মাল্টিপ্লিকেশন মানে গুণ। তারপরে এতে অ্যাড বা যোগ, আর এসতে সাবট্রাক্ট বা বিয়োগ।
আমাদের সরল করতে গেলে বা একসাথে অনেক চিহ্ন যদি থাকে তাহলে আমাদের ব্র্যাকেটের কাজগুলো করতে হয়। ব্র্যাকেটের ক্ষেত্রে ব্র্যাকেট আছে 3 ধরনের, একটা হচ্ছে প্রথম বন্ধনী, একটা আছে দ্বিতীয় বন্ধনী, একটা আছে তৃতীয় বন্ধনী। প্রথমে কোন বন্ধনীর কাজ করতে হবে? প্রথমে প্রথম বন্ধনীর কাজ, তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ। এরপরে আমার বন্ধনীর ভেতরেও যোগ বিয়োগ গুণ ভাগ থাকলে প্রথমে কিসের কাজ? ভাগের কাজ। যে ভাগের কাজ বলতে ভাগ চিহ্নের এপাশে আর এপাশে এই দুইটা সংখ্যা ভাগ হবে, ঠিক আছে? ভাগের কাজ মানে ভাগ চিহ্নের ডানে এবং বামে যেটা, গুণের কাজ মানে গুণ চিহ্নের ডানে এবং বামে যেটা, যোগের কাজ মানে হ্যাঁ যোগের কাজ হচ্ছে যোগের ডানে বামে এভাবে করতে পারেন। যোগ আর বিয়োগের আরেকটা নিয়ম আছে, বাম পাশে যে সংখ্যার বাম পাশে যোগ আছে সেই সবগুলো যোগ করা, আর যে সংখ্যার বাম পাশে বিয়োগ আছে সেই সবগুলো যোগ করে যোগ আর বিয়োগ একসাথে করা, এটা একটা নিয়ম আছে। ওটা যাই হোক, সোজা হিসাব সংখ্যার ডানের আর বামের সংখ্যার সাথে ওই কাজটা করতে হয়। প্রথমে আমার ব্র্যাকেট, তারপরে আমার অফ বা এ, তারপরে হচ্ছে ডিভাইডেশন বা ভাগ, তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন বা গুণের কাজ, তারপরে হচ্ছে অ্যাডিং বা যোগের কাজ, সাবট্রাক্ট মানে বিয়োগের কাজ। এইভাবে যদি আমরা সরল করি বা কোনো অঙ্ক করে ফেলতে পারবো। এই বিষয়গুলো আমাদের জানা থাকা লাগবে। অঙ্ক কাকে বলে? অঙ্ক যে এক একটা সংখ্যা, মানে সংখ্যার এক একটা বর্ণ, এটা হচ্ছে এক একটা অঙ্ক। প্রত্যেকটা অঙ্কের স্থানীয় মান জানা লাগবে। যেমন এখানে এককের ঘর কোনটা? 1234-এর মধ্যে 4 হচ্ছে এককের ঘর। আমরা যখন শিক্ষার্থীদেরকে পড়াবো এই বিষয়টা বুঝবে না, কিন্তু আমি পড়াইতে গেলে বুঝবো যে আমাকে এই ঘরটা থেকে পড়তে হবে। এটা 4, এটা 3 10, এটা 2 শতক, 200, আর এটা সহস্র বা হাজার। এটা বুঝতে হবে। তার মানে এখানে 1 2 3 4 একক দশক শতক হাজার, তার মানে 1000, এক দশক শতক তার মানে 200, একক দশক মানে 30, তার মানে 3 10 4 34, 234, 1234। এরা ভেঙে ভেঙে আস্তে আস্তে উঠে। প্রথমে ছোট থেকে বড়, কালকে বললাম না, ছোট থেকে বড়তে যেতে হবে। আমার এই সম্পর্কে, গণিতের সম্পর্কে প্রথম কথা হচ্ছে, গণিত পড়াতে গেলে আমাদের প্রথমে গণিতের যে চিহ্ন আছে, গণিতের যেই নামগুলো আছে, গণিতের যেই কথাগুলো আছে, সেই ব্যাপারে আমাদের প্রথমত স্বচ্ছ ধারণা থাকা লাগবে। স্বচ্ছ ধারণা থাকা লাগবে, ঠিক আছে? বিষয় নিয়ে স্বচ্ছ ধারণা থাকা লাগবে। তারপরের কথা হচ্ছে প্রত্যেকটা বিষয়ের স্বচ্ছ ধারণা থাকা লাগবে। হ্যাঁ, আমি যদি নিজেই না জানি তাহলে কিন্তু আপনাদেরকে ভুল শেখাবো। আস্তে করে রাখেন। একটা জায়গার ম্যানার হচ্ছে আওয়াজটা যাতে আসতে পারে। ওখানে দরজাটা বেরোনোর সময় হাত দিয়ে একটু ধরে রাখবেন, আস্তে করে রাখবেন। স্বচ্ছ ধারণা নিলাম। এখন গণিত করানোর ক্ষেত্রে, গণিতটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহারিক বিষয়। হ্যাঁ, আমরা অবশ্যই গণিতটা করানোর ক্ষেত্রে লক্ষ্য রাখবো হাতে কলমে করানোর। মানে হাতে কলমে তো সম্ভব না হলেও ওকে বোর্ডে করানোর, বোর্ডে খাতায় ভালো মার্কার থাকলে বোর্ডে কলমে, বোর্ডে খাতায়, অর্থাৎ আপনি বোর্ডে করবেন, শিক্ষার্থীরা দেখবে। বোর্ডে করার সময়ে আপনি যখন অঙ্ক করবেন, বিশেষ করে অঙ্ক, তখন প্লিজ একটু আগে শোনেন। বোর্ডে করার সময়ে অবশ্যই অঙ্কটা যখন করাবেন, যারা শিশু ছোটর দিকে আছে, আপনি প্রথমে বলবেন তোমরা খাতাতে লেখার আগে অঙ্কটা আমি কিভাবে করছি আগে শুধু দেখো। কারণ কি, আপনি যোগ করতে যাচ্ছেন, কিভাবে করে ফেলছেন হুট করে লিখতে পারেন না। আপনারাই আমার সাথে লিখতে পারছেন না, আর শিক্ষার্থীরা তো আরোই পারে না। দেখে দেখে লিখতে যায়, স্যার কি করলো বুঝতে পারে না। এই জন্য প্রথম দিকে সবসময় একই না। প্রথম দিকে হচ্ছে শুধু লিখবেন 1 যোগ, তোমরা দেখো 1 যোগ 1, তার মানে কি, আমি 1 এর সাথে আরেকটা 1 করলাম, তাহলে কত হলো? 1 আর 2, তাহলে কত হলো? 2। ঠিক আছে? আগে শুধু আপনি যখন লিখবেন ওরা দেখবে বোর্ডে লেখার সময়, এরপরে ওদেরকে লিখতে বলবেন। প্রথম দিকে এরকম করবেন, মানে আগে আপনার সাথেই তারা যাতে গণিতটা না লেখে। এটা একটা ভালো গুণ, বুঝেছেন? তবে যখন বড় হয়ে যাবে, দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় চতুর্থ হবে, তখন হয়তো সাথে সাথে লিখতে পারবে, যারা সাথে সাথে লিখতে পারে ওরা ভালো, কিন্তু আপনি বলবেন না প্রথমে লেখো। বোর্ডে লেখার বিষয় ক্লিয়ার? হ্যাঁ, কিন্তু বোর্ডে করাবেন অঙ্কগুলো প্লিজ। নীতি বা সূত্রগুলো, যেমন নামটা মুখস্থ করার চেষ্টা করতে হবে। তারপরে a+b, এগুলো শিক্ষার্থীদের সাধারণত নাই, কিন্তু শিক্ষার্থীদের আছে।
একদিনে খেয়েছে 10 লিটার ধরেন পানি, তাহলে 1 সপ্তাহে কয় লিটার খেয়েছে? কারণ শিক্ষার্থীকে যদি আপনি না জানান, না বলেন যে 1 সপ্তাহ মানে সাথে বুঝতে পারবেন, এগুলো আপনাদের শিক্ষার্থীদেরকে মাঝে মাঝে চর্চা করাতে হবে। বাবা 1 বছর কয় দিনে হয়? আচ্ছা বলো তো আম্মা, বা আচ্ছা বলো তো মা 1 সপ্তাহে কয় দিন? আপনি বলেন 1 পক্ষে কয় দিন? 1 পক্ষে কয় দিন আপনি বলেন? বলেন। জি, good। 1 পক্ষ মানে 15 দিন। এই জন্য আগে ছিল পাক্ষিক, এই কথাটা আগে ব্যবহার হতো। পাক্ষিক মানে হচ্ছে 15 দিনে বা 2 সপ্তাহে। বুঝতে পেরেছেন? এগুলো কিন্তু এখন উঠেই গেছে, এসব কথা মানুষ বুঝেই না। সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, দ্বিমাসিক, ত্রৈমাসিক। দৈনিক মানে প্রতিদিনের, দৈনিক মানে প্রতিদিনের, সাপ্তাহিক মানে সপ্তাহের। আচ্ছা, তারপরে হচ্ছে মাসিক, পাক্ষিক মানে 15 দিনের, মাসিক মানে 1 মাসের, দ্বিমাসিক মানে 2 মাসের, ত্রৈমাসিক মানে 4 মাসের, ত্রৈমাসিক মানে 3 মাস, ত্রয় মানে 3, চৌমাসিক বলে কোনো শব্দ আমি কোনোদিন শুনিনি। ত্রৈমাসিক হয়, তারপরে হয় ষান্মাসিক, মানে হচ্ছে 6 মাস। ষান্মাসিক অথবা এটাকে এখন বলে অর্ধবার্ষিক, দুটাই চলে। অর্ধবার্ষিক, ঠিক আছে? ষান্মাসিক বা অর্ধবার্ষিক, এটাকে সেমিস্টার চলে বেশিরভাগ ইয়েতে, এখন চলে সেমিস্টারে, মানে ষান্মাসিক বা অর্ধবার্ষিক। SEMESTER সব ই দিয়ে সেমিস্টার। এই বিষয়গুলো দয়া করে শিক্ষার্থীদেরকে ক্লিয়ার ধারণা দিবেন। ধারণা কখন হবে? যখন আপনাদের থাকবে। তাহলে এগুলো সুন্দরভাবে জানবেন, ধারণাগুলো, মৌলিক বিষয়গুলো অবশ্যই দিয়ে রাখবেন। নামতাগুলো মাঝে মাঝে চর্চা করবেন। প্রত্যেক দিন 10টা মিনিট চার্টের জন্য সময় দেন না, শিক্ষার্থীদেরকে 10টা মিনিট চার্টের জন্য সময় দেন। সমস্যা কি? আবার হচ্ছে চার্টগুলো শুরুতে পড়াতে পারেন, শেষে পড়াতে পারেন। এই যে মাঝে মাঝে খারাপ লাগছে সবাইকে, একটা সময় আগে চার্টটা পড়ায় ফেলেন, মাঝখানে যখন খারাপ লাগছে, আচ্ছা আমরা একটু চার্ট করি, তারপর অন্য বিষয় দেবেন, এমন করতে পারেন। তাহলে আমাদের মৌলিক বিষয়গুলো মুখস্থ করিয়ে ফেলতে হবে। আচ্ছা, নামটা আমরা নতুন নিয়মে পড়াই। দেখেন এখানেও হচ্ছে 8 দুগুণ 16, এখানেও হচ্ছে 8 দুগুণ 16। মুখস্থ করার জন্য এই নিয়মটা খুবই ভালো। একটা শিশু শ্রেণীর শিক্ষার্থী মিলাইতেই পারে না যে 8 দুগুণ আবার 16, আবার এখানে 8 দুগুণ 16। ঠিক আছে? এজন্য নতুন নিয়মে আমাদের অনেক জায়গায় আমরা এভাবে পড়াই। 8 গুণ 2 16, 2 গুণ 8 16, 2 8 গুণে, আর 8 2 গুণেও 16, 2 8 গুণে 16, মানে যেটা আগে আছে সেটা আগে বলি। এভাবে পড়লে শিশুদের বোঝার জন্য সুবিধা, মুখস্থ করতে ঝামেলা। তাহলে আপনারা, আবারও বলি, যখন চার্ট দেখায় পড়াবেন খুবই ভালো হয়। চার্ট দেখায় পড়াইলে চার্টের মতো করে, মানে বাচ্চারা যা দেখে তার সাথে যদি মুখের মিল না পায় বুঝতে পারে না, আসলে বুঝতে পারবে না। আপনি এইটাও বলছেন 8 দুগুণ, আপনি বললাম 8 দুগুণ 16 বলছেন, আবার এটাও বলছেন 8 দুগুণ 16। ও কিভাবে বুঝবে যে কখন কোনটা বলতে হবে? মিলাইতেই তো পারছে না, মানে এটা দেখে তো এটার সাথে মিলাইতে পারছে না। তাই জন্য আমরা চার্ট এখন পড়ানো নতুন নিয়ম করি। 8 2 গুণে 16, 2 8 গুণে 16, 2 8 গুণে 16। আয়াতুল কুরসি আমি আমার দাদির মুখ থেকে শুনে শুনে মুখস্থ করেছি। ইয়াউদুহু হিফযুহুমা, এই যে টানটা, হ্যাঁ, এইগুলো তো দেখে যখন পড়তে যায় কত কঠিন লাগে, কিন্তু আমার দাদির কাছ থেকে যখন শুনেছিলাম, এটা একটা আয়াতুল কুরসি, একটা দোয়া, হ্যাঁ, খুবই সহজে শুনে শুনে মুখস্থ করে ফেলেছি। যেই বাচ্চা আমার শুনে শুনে নামটা মুখস্থ করতে পারে করুক, মুখস্থ করার পরে আপনি এটা দেখান বুঝতে পারবেন। কিন্তু যেই বাচ্চা মুখস্থই করেন, এটা দেখায় আপনি পড়াচ্ছেন, সে কিন্তু ইয়াউদুহু এটা দেখে পড়াইতে গেলে সে আসলে মুখস্থ নাই তো পড়তে পারে না। যেমন এই সূরা নূরে একটা আয়াত আছে, মাসালুন নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ, আল মিসবাহু ফি দুজাজা, ফি দুজাজা কাওকাবুন দুররিয়ুন ইউকাদু, মানে অনেকগুলো তাসদীদ, ওয়াও তাসদীদ, ইয়াও তাসদীদ, দুররিয়ুন ইউকাদু, এটা উচ্চারণ করা খুব টাফ হয়ে যায়। ঠিক আছে? উচ্চারণ দেখানোর সাথে মিলায়ে করানো ভালো। তাহলে আমি যখন নামতাটা দেখিয়ে পড়াবো, এটাই বেটার, আমার পরামর্শ বেটার, যে আমরা যখন বলবো 2 2 গুণে 4, 2 4 গুণে 8, আর এটা 4 2 গুণে 8, এভাবে করে শেখানো নামতাটা।
তাহলে ওদের বুঝতে সুবিধা। তবে আপনারা যদি নিজের মতো করে পড়াতে পারেন আপত্তি নাই, বাচ্চারা বুঝতে পারলেই হলো। কিন্তু অনেক ক্ষেত্রে বুঝে না, তো ভেঙে বোঝাই দেবেন। যে ক্ষেত্রে আপনি নতুন নিয়মে পড়াচ্ছেন, বাচ্চারা বুঝতে পারছে না, দয়া করে ভেঙে বুঝিয়ে দেবেন, ভেঙে বুঝিয়ে দেবেন। গণিতেরও এটা নিয়ম। নামটা আমি পড়াচ্ছি যে 2-0-20, 2-0-20, তাই বলছি না? আরে বাবা 2-0-20 মানে 2-এর পরে যদি শূন্য হয় তাহলে এই দুইটা দশকের ঘরে চলে যাচ্ছে, আর দশকের ঘরে চলে গেলে এই শূন্য থাকলে ওই 10 বা 20 বা 30 এরকমই হয়। তাহলে 2-এর পরে যেহেতু এটা যাচ্ছে এবং এটা যেহেতু দশকের ঘরে যাচ্ছে, এর জন্য 20 হচ্ছে। হ্যাঁ, এটা বুঝাই দিবেন। হাতে রাখা কিনা ভাই, হাতে কিভাবে রাখছি, তাই না? হাতে কিভাবে রাখছি এখন নতুন হাতে রাখাটা মানে মাঝে হাতে রাখা বলে পুরাটাই বসিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হাতে রাখাটা 10 যোগ 11 সোজা 1 আর 1 1, 1 আর 1 2, ঠিক আছে। 1-0-1 এটা হলো যোগ। তারপরে দেখেন 19 যোগ 13, এই জায়গায় এসে হয়ে যায় বিপদ, তাই না? ওদেরকে এখন নতুন নতুন নিয়মে শিখাইতে হচ্ছে, অনেকে শিখাচ্ছে। আমরা ডান থেকে যোগ করি, 9 আর 3 যোগ করে হচ্ছে 9 আর 3 12। আমরা যেহেতু এককের ঘর পূরণ করছি রে বাবা, এককের ঘরে কয়টা অঙ্ক বসে? এককের ঘরে একটা অঙ্ক বসে, কিন্তু আমার এখানে আছে 2টা অঙ্ক। আমরা তো 2টা অঙ্ক বসাতে পারবো না, এই জন্য আমরা একটা অঙ্ক বসাবো। একটা অঙ্ক এককের ঘর, এককের অঙ্ক বসাবো। এককের অঙ্কে আছে 2, এখন দশকের ঘরে আছে 1, তাহলে আমার দশকের ঘরে এই একটা যাবে। হিসাব ক্লিয়ার? আচ্ছা, এখন দশকের ঘরে 1 তো যাবে, আমার 1 দশক আমি পাইলাম, এই 1টা আমি বামে যেয়ে বসাই দেবো। তাহলে দশকের ঘরে 1টা বসাইলে ওই 1 আর 1 2 আর 1 3, কারণ এটা আমার দশকের ঘরে আছে, এটা এককের ঘরে নাই। যোগের ক্ষেত্রে বোঝানোটা সহজ। এবার আসি ঝামেলা বাঁধে বেশি বিয়োগের ক্ষেত্রে। আপনি এভাবে একটু বুঝাইতে পারলে ভালো হয়। বিয়োগের ক্ষেত্রে ধরেন, বিয়োগের ক্ষেত্রে আছে হচ্ছে 23, আপনি বিয়োগ করছেন হচ্ছে 19, তাই না? 3 থেকে 9 সবসময় শিখেছি, বড় থেকে বাদ যাবে ছোট। আছে 3, বাদ যাবে 9। কিভাবে বাদ দিব বাবা? 3 আছে, বাদ দিব 9, তো 9 তো বাদ দেওয়া যাবে না 3 থেকে। তাহলে আমাদের করতে হবে কি, একটা দশক ধার নিতে হবে। একটা দশক ধার নেব, বামে 1 মানে এটা কি 1 দশক, তার মানে এটা দশকের ধার নিয়েছি। তাহলে দশকের ধারটা দশক দিয়ে শোধ করতে হবে না? দশকের ধারটা দশক থেকেই তো শোধ করতে হবে। তো যেহেতু আমি এই দশকের ঘর থেকে আমি 1 নিয়ে এর শর্ট পড়েছে, তাই না? এর কাছ থেকে আমি দশকের ঘর থেকে 1 নিয়ে নিলাম, এই দশকের ঘর থেকে আমি 1 নিয়ে নিলাম। আচ্ছা, নিয়ে আমার এটা কত হলো? 13 হলো। আচ্ছা, 13 হয়ে 13 থেকে 9 বাদ দিলে এখন হচ্ছে 4, তাহলে আমি 4-এর ঘরে 4 লিখলাম। এখন এর কাছ থেকে যেহেতু ধার নিয়েছিলাম, আমার দশকের ঘর থেকে 1 দশক যেহেতু ধার নিয়েছি, মানে হচ্ছে না, না হইলে তো আমার আরেক ঘর থেকে নিতে হবে, এটা নিয়ম। এই জন্য আমরা দশকের ঘরে এটা শোধ করবো। এর কাছে নিছি, আমরা একে দিব। এ নিয়েছে, এই লোক নিয়েছে, তাহলে একে দিতে হবে। এর কাছে 1 ছিল, আর কয় দশক ধার করেছি? 1 দশক ধার করেছি, তাহলে 1-এর সাথে যোগ হবে 1, তাহলে কত হলো? 2। তাহলে 2 থেকে 2 বাদ দেবো, এবার 2 থেকে বাদ দেবো 2, তাহলে হবে 0। বামে 0 না বসালেও হয়। এই জিনিসটা একটু বুঝাতে হবে, একটু ধরায় ধরায় বুঝাইতে হবে যে আমরা আচ্ছা, আপনারা যদি বুঝাইতে পারেন, হ্যাঁ কিন্তু বুঝাইতে হবে যে এই একটা দশকের ঘর থেকে নিয়েছি এবং এই একটা দশকের ওই যে নিচের ঘরে, নিচেরটাতে এসে দিতে হবে। আমি বলি নিচেরটাতে এসে দিতে হবে, হ্যাঁ। এখন এইটা বোঝানোর আগে তো আচ্ছা, এইগুলো বোঝানোর আগে তো আমাকে বোঝাতে হবে ধার কি জিনিস নাকি? সবই হলো, কিন্তু ধারই বুঝলো না। বুঝছে যে ওই হাসাটা বাইলেটে ধার দেওয়াটাকে বলে ধার। কিরে বাবা, বিয়োগে কিভাবে আমি ধার দেবো? আমাকে বলতে হবে ধার হচ্ছে এক ধরনের কর্য করা। আপনারা আবার কর্য বিষয়টা বুঝেন, মানে আমার কাছে জিনিসটা নাই, আমি তখন ওর কাছ থেকে ওটা নিয়ে এসে আমি এই কাজটা পরিপূর্ণ করার চেষ্টা করি। আমার কিন্তু অঙ্ক বা গণিত করানোর ক্ষেত্রে প্রত্যেকটা বিষয় আমাকে সুন্দরভাবে বোঝাতে হবে এবং বোঝানোর ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে আমি বাচ্চাদের কাছে, বাচ্চারা যাতে বোধগম্য হয় বাচ্চাদের ভাষায় সেটা করছি কিনা। হ্যাঁ, আচ্ছা, একাধিক উত্তরে বৈধতা দিবেন।
মানে লক্ষ্য রাখেন, গণিত কিন্তু গণিতে অনেক সময় শুধুমাত্র একটা উত্তর হয় না, গণিতে অনেক সময় একাধিক উত্তর হয়। গণিতে অনেক সময় একাধিকভাবে উত্তর করা যায়। যেমন 2 গুণ 2 সমানও 4, আবার 2 যোগ 2 সমানও 4। হ্যাঁ, দুইভাবে করতে পারে। ধরেন আপনি একটা অঙ্ক দিলেন যে তোমার আছে 2 টাকা, ওর আছে 2 টাকা, তাহলে মোট কয় টাকা? ও 2 গুণ 2 করলো, কোনো সমস্যা নাই। ও 2 যোগ 2 করলো, কোনো সমস্যা নাই। মানে অঙ্ক যদি নিয়ম সঠিক থাকে, একাধিক পদ্ধতিতে যদি করা যায়, আপনি এক পদ্ধতিতে শিখিয়েছেন, আরেক পদ্ধতিতে ও করেছে, আপনি কি কেটে দিবেন? তার মানে আপনাকেও একাধিক পদ্ধতি জানা থাকা লাগবে। আপনারা কি এই পদ্ধতিতে গুণ করতে পারেন কিনা জানি না, দেখা একটা পদ্ধতি। একবারে এক লাইনে গুণ করা, ধরেন 14 গুণ 18, এরকম গুণ করতে পারেন কিনা? 4 আসছে 32, হাতে থাকে 3। এবার এটা এটা আর এটা এটা গুণ করবো। 8 একে 8, 4 একে 4, 8 4 12, আর হাতে ছিল 3, কত হলো? 15। 15 5, হাতে আছে কত? 1। 1 একে 1 আর 1 1। ও সরি, 1 একে 1 আর হাতে রেখে 2। এবার আপনারা একটু মোবাইলে বাহির করেন 18 গুণ 14 ঠিক আছে কিনা। আঠারো গুণ 14 252। এক লাইনে গুণ করার নিয়ম বুঝতে পেরেছেন না? বুঝতে পারেননি? আরেকবার দেখাই। এই জিনিসটা আমরা শিখেছি মাস্টার্স না অনার্স পরীক্ষার আগেই শিখেছি, বিসিএস এর কোচিং করার সময় তাড়াতাড়ি গুণ করার পদ্ধতি। তাহলে দেখেন এক লাইনে কিন্তু আপনারা করতে পারেন, বাচ্চারা কিন্তু পারবে না, হয়তো আপনারা শিখাচ্ছে। আবারও দেখাই, ধরেন 25 গুণ 27, এক লাইনে গুণ করবেন। কি হবে? 5 7 35 5, হাতে থাকে 3। এবার এটার সাথে এটা, এটার সাথে এটা, 7 দুগুণ 14 যোগ 5 দুগুণ 10, তাহলে কত হলো? 24। আর উপরে হাতে ছিল কত? 3, কত হলো? 27। 27 এখানে লিখতে হবে 7, হাতে থাকে 2। এবার এটা আর এটা গুণ, 2 দুগুণ 4 আর হাতে 2 কত? 6, 675। এটাই হবে, এটাই হবে এক লাইনে। বুঝতে পেরেছেন? অনেক সময় কিছু কিছু সূত্র থাকে সহজ, কিছু কিছু পদ্ধতি থাকে সহজে করা যায়। তার মানে আমার এই বিষয়গুলো জানা থাকলে ভালো। এখন হুট করে কেউ একজন এক লাইনে করে ফেলেছে, তার মানে তাকে বাদ দিয়ে দিবেন না। অনেক জায়গায় অনেক ধরনের গুণ করার নিয়ম, এক এক দেশে এক এক ধরনের। তো জানার চেষ্টা করবেন ওর কাছে এবং বৈধতা দেবেন, যদি সঠিক হয় নম্বর দিবেন। আপনারা সাধারণত গণিতের খাতা দেখলে নাম্বার দেওয়া সোজা, ওদেরকে নাম্বার দিবেন। সবাই না জানো নাম্বার দিবেন। যখন প্রত্যেক দিনের পরীক্ষা নিলেন বা এক সপ্তাহের পরীক্ষা নিলেন, নাম্বার দেবেন প্রত্যেকটা অঙ্কে 5 করে। অঙ্ক হইলেই 5 আর না হলে 0। অনুৎসাহিত হবে না, যদি অনুৎসাহিত হয় দিলেন না, কিন্তু উৎসাহিত করার জন্য যে পাচ্ছে বা যখন পরীক্ষা নিচ্ছে নাম্বার দিবেন, তাহলে তারা গণিতটায় আমার অংশটুকু হচ্ছে কিনা এটাতে একটা আত্মতৃপ্তি বা স্বতঃস্ফূর্ততা কাজ করবে। খুবই খারাপ লাগছে না? পানি খাওয়ার ব্যবস্থা যদি করা যায়, পেছন দিয়ে যাবো, কখনো সামনে যাবে। আচ্ছা, এখন তাহলে আমি বলতে চাচ্ছিলাম যে গণিত শিক্ষাতে যদি আমরা মূল্যায়নের ব্যবস্থা করি, তাহলে আমরা নম্বরিং করার চেষ্টা করবো। কি বুঝতে পারছেন না বলেন? আচ্ছা, এরপর আরেকটা বিষয়, আমরা দ্রুত আগে যাই। নিজেদের ব্যবহার্য জিনিস দিয়ে উদাহরণ। আমরা অনেক সময় মনে করতাম গণিত অযথা কেন যে করে, খালি ফেল করি। প্লিজ লক্ষ্য করি, কেন যে গণিত করি। কিন্তু লক্ষ্য রাখেন, গণিত ছাড়া পৃথিবী অচল। গণিত ছাড়া পৃথিবী এক ধরনের প্রায় অচল। 24টা ঘন্টা ছাড়া, জোয়ার ভাটা ছাড়া, সাইকেলের মেজারমেন্ট ছাড়া সাইকেল যেমন গড়াবে না। সাইকেলের চাকা যদি সত্যি গোল না হয়, একটু অন্যরকম হয়, যেমন সাইকেলের চাকা যদি একটু বাঁকা হয়ে যায়, টাল হয়ে যায়, দেখবেন ঠিকভাবে আগাবেই না। তার মানে মেজারমেন্টটা, মাপটা যদি ঠিকভাবে না হয়, ঘুরবে না। এই যে এই ঘরটা সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, যদি কোনোভাবে বাঁকা থাকতো, মানে সিস্টেম যদি সোজা না হতো, পড়ে যেত, আসবে। কারণ গণিত আমাদের সব জায়গায় ব্যবহার। তাহলে আমার গণিতের উদাহরণগুলো প্রয়োজন মতো, প্রয়োজন মাফিক মূল বিষয় দিয়ে করতে হবে। হ্যাঁ, আমার যেমন যোগের যোগ হিসেবে, আচ্ছা যোগ যখন আমি শেখাবো, হ্যাঁ, আমি ধরেন চকলেট দিয়ে উদাহরণ দিলাম। বিয়োগ যখন আমি শেখাবো, ধরেন টাকা দিয়ে উদাহরণ দিলাম। আমরা নানাভাবে উদাহরণ দিতে পারি। ব্যবহার্য চোখে দেখা যায়, হাতে গুনতে পারে, পড়া গুনে করা যেতে পারে, চোখে দেখা যায়, এরকম উদাহরণ
উদাহরণ দিলাম। সবার কয়টা করে চোখ? কয়টা করে চোখ? দুইটা। এখানে আছে কতজন? 15 জন কি আছে আজকে? 13 জন। তাহলে মোট কয়টা চোখ আছে আজকে? যে আমরা বলি এগুলো আচ্ছা, আমরা যে 15 জন, তাহলে 15 জনের কয়টা চোখ? 30টা চোখ। এটা 15 জন 15 করেও হবে, 15 গুণ 2 দিয়েও হবে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এই যে উদাহরণ দিলাম এবং তারা বুঝতে পারলো। এরকম টাচ করা উদাহরণ দেবেন এবং বুঝতে যেতে পারে। উল্লেখ্য আরেকটা বিষয়, যখন গণিত লেখাবেন আমাদের লেখার একটা আকৃতি আছে, 1 3। আমার লেখাটা যাতে সবাই দেখে বুঝতে পারে। আমার লেখাটা বুঝতে পারছেন? ছোট করে লিখবেন না যাতে সবাই বুঝতে না পারে, এত বড় দিবেন না যাতে বোর্ডে না আটে অথবা হচ্ছে দেখতে পারে। হ্যাঁ, সবাই যাতে দেখতে পায় আপনার লেখার আকৃতিটা হবে এই রকম। ঠিক আছে? লেখাটা একদম এখানে শুরু করলেন এখানে শেষ করলেন এভাবেও করবেন না। গণিতটা হয়েছে, গণিতটাকেও সুন্দরভাবে একটু লেখার চেষ্টা করবেন এবং লেখার সময় সবাই দেখবে। আরেকটা ক্ষেত্র, একটা অঙ্ক দেখাই দিলেন, এবার ওদেরকে অঙ্ক করতে বললেন, গণিত করতে বললেন। গণিত করতে বলে আপনি চুপচাপ বসে থাকেন না। অনেক ক্ষেত্রে গণিতে কি হয়, ইনস্ট্যান্ট সহযোগিতার প্রয়োজন হয়। মানে যখন শিখছে নতুন একটা বিষয়, সেই জিনিসটা শিখতে গেলে একটু মাথায় এমন একটা আড়ষ্টতা কাজ করে যে আসলে এই জায়গায় সূত্রটা প্রয়োগ। যেমন কালকে আপনারা স্মরণ করেছেন, নিয়ম কিন্তু ঠিকই জানেন, আপনাদের মাথায় আসছে, কিন্তু হুট করে মনে হচ্ছে যে সবসময় দুই অঙ্ক বিশিষ্ট করলাম, সেটা গুণ করলে 3 অঙ্ক চলে আসছে। আসলে হবে কিনা যদি ওখানে যদি আমি থাকতাম বলতাম কি করতে যাচ্ছ, স্যারটা ঘুম হবে না, হ্যাঁ তোমার কোনো মতো কি হবে করো, পরীক্ষা থাকে না প্রথম দিন, হয়তো আপনি একটু কাটিয়ে দেবেন, হয়তো আপনি একটু কাটিয়ে দেবেন, তাহলে কিছু হয়ে গেল। তার মানে গণিত যখন পড়াতে দিবেন একটু হাঁটবেন, মাঝখানে ফাঁকা রাখতে হবে, হেঁটে হেঁটে দেখবেন আগ্রহটা দেখবেন, এটা বেটার। তার মানে আমার গণিত করার সময় হেঁটে হেঁটে দেখা ওদের কাজটা করার সময়। ঠিক আছে? এটা বেশি করা যাবে গণিতে, বাংলা ইংরেজিতে অত বেশি বোঝা যায় না, লেখা জড়ো জড়ো করে লেখে, গণিতে এটা খুব ভালো করা যায়। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে গণিত পড়ানোর সময়, শুধু গণিত না, যে কোনো বিষয় পড়ানোর সময় প্রত্যেকটা বিষয়েরই ঐতিহ্য, ইতিহাস এগুলো বলবেন। এগুলো আপনারা নিজেরাও পড়বেন যারা ঐতিহাসিক ছিলেন, বিশেষ করে গণিতের শূন্যকে আবিষ্কার করেছেন আল খাওয়ারিজমি, তারপরে হচ্ছে আল বিরুনি, অ্যালজেব্রা বা বীজগণিতের আবিষ্কারক হচ্ছে একজন মুসলিম বিজ্ঞানী। তো এইরকম যারা আবিষ্কর্তা তাদের জীবনী মাঝে সাথে এগুলো আপনারা পড়লে পারবেন, আপনারা কেউই পড়েন না। এবং এগুলো স্কুলের বইয়ে ইদানিং আজকাল গণিত বইয়ে থাকছে কিছু কিছু ব্যক্তির জীবনী। গণিতে ভালো বড় পুরস্কার পাইলে, অ্যাবেল পুরস্কার না কি যেন পুরস্কার দেয়, কেন দেয়া হয়েছে, গণিতে কি আবিষ্কার করেছেন, এগুলো নিয়ে যদি আলোচনা করেন তাহলে তাদের মধ্যে জানার প্রতি উৎসাহ হয়। কোনো একটা জ্ঞানে, কোনো একটা বিষয়ে শেখাতে গেলে সেই বিষয়ের ভালো মন্দ, সেই বিষয়টাতে কোন দিক ভালো বলতো, কিভাবে ভালো বলে এগুলো বললে এটাতে ক্যারিয়ার কি আছে, মানে ভবিষ্যৎ কি আছে। আপনি যদি গণিতে ভালো করেন তাহলে ক্যারিয়ার কি আছে, CARRIER না, CARRIER ক্যারিয়ার। হ্যাঁ, ভবিষ্যৎ কি আছে গণিতে পড়লে বিশ্ববিদ্যালয়ে গণিত নিয়ে অধ্যয়ন করা যায়, বেসিক টিচার হওয়া যায়। গণিতে পড়লে অনেক জায়গায় শুধু গণিত শিক্ষক না, ইঞ্জিনিয়ারিং কাজ সহ ভালো ভালো জায়গায় যাওয়ার সুযোগ আছে এবং গণিত নিয়ে আরো অনেক কিছু করা যায়। তো যাই হোক, এই বিষয়গুলো বললে ওদের ভেতরে উৎসাহটা জেগে যাবে। তাহলে আমরা মূলত আজকে গণিত নিয়ে পড়ানোর জন্য, শিক্ষণের জন্য কয়েকটা বিষয় আলোচনা করলাম। প্রথমে আপনাদেরকে বললাম হচ্ছে যে গণিতটা পড়ানোর জন্য, গণিতটা আমাদের কাছে কেন গুরুত্বপূর্ণ, কীভাবে গুরুত্বপূর্ণ একটু বোঝাবেন। পড়ানোর ক্ষেত্রে আপনারা ধারণা নেবেন, যোগ্য গুণ ভাগ সঠিক ধারণা আপনাদের নিজেদের থাকতে হবে। অঙ্ক কাকে বলে, সংখ্যা কাকে বলে, ওদের যেটা যেটা পড়ানো
হাই লেভেল মূলদ অম্লদ, তারপরে পরিমিতি, এগুলো নবম দশম, কতদূর তো আপনি পড়াচ্ছেন না, আপনি পড়াচ্ছেন শিশু থেকে দ্বিতীয়, অদূর ভবিষ্যতে হয়তো পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াবেন। ওদের যে চিহ্নগুলো আছে, ওদের যে জ্যামিতিক অংশগুলো আছে, ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ, রম্বস, হ্যাঁ, আয়তক্ষেত্র, বর্গ, এই বিষয়গুলো কাকে বলে আপনার স্পষ্ট ধারণা থাকা লাগবে, দেখাতে হবে। এই ঘরটা স্কোয়ার আছে কিনা, একদিন মাপাল, এদিকে 8 ফুট এদিকে 8 ফুট যদি থাকে, দৈর্ঘ্য এবং প্রস্থের সমান হলেই বলে, তাই কিনা? এইগুলো বিষয়গুলো ওদেরকে একদিন প্র্যাকটিক্যালি করাবেন, ভালো লাগবে। এই যে এই খাতাটা আয়তক্ষেত্রের মতো হয়ে আছে, আয়তক্ষেত্রের 2 বাহু সমান, হ্যাঁ, এদিকে সমান, তার মানে এটা একটা আয়তকার ক্ষেত্র। এই যে এই বিষয়গুলো ওদেরকে দেখায় দেখায় বুঝাইতে হবে, আপনাদের স্পষ্ট ধারণা থাকা লাগবে। অঙ্ক যখন করাবেন, বোর্ডে করাবেন বা কলমে করাবেন, খাতায় করাবেন, বোর্ডে যখন করাবেন চেষ্টা করবেন যে আপনি যখন করবেন নতুন কোনো অঙ্ক, ওরা শুধু যাতে দেখে দেখে বোঝে, পরে তারা যাতে লেখে। আচ্ছা, একাধিক উত্তর থাকলে একাধিক উত্তরের বৈধতা দিবেন, একাধিক উত্তর হুট করে নিয়ে আসছে আগে ক্রস চিহ্ন না দিয়ে বোঝার চেষ্টা করবেন। আর শিক্ষার্থীদেরকে নামতা বা ইত্যাদি শেখানোর ক্ষেত্রে সহজ ভাষায় বা যে দেখে দেখে যাতে বুঝতে পারে এইভাবে পড়ানোর চেষ্টা করবেন। লিখতে যখন দিবেন আপনি তখন একটু কাছে কাছে গিয়ে দেখে আসবেন। আর শেষে বললাম আপনারা গণিতের ইতিহাস, গণিতবিদ যারা আছে তাদের সম্পর্কে একটু বলা, এটা করলে ভবিষ্যতের ভালো ভালো দিক আছে, বিজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়া যাবে, এটাতে যদি গুরুত্ব দাও। আর যদি গণিত ভালো করে কোনো রকম টেনে টেনে পাস করার মতো পড়ো, তাহলে ইঞ্জিনিয়ার, ডাক্তার হওয়ার স্বপ্ন ওখানেই ঘুরে বালি বাবা। মায়েরা খেতে হবে সারাদিন, আর মায়েরা চাষ করতে হবে, মায়েরাও ভালো করে চাষ করতে হবে না, মেজারমেন্ট যদি ঠিক না থাকে, মাপ যদি ঠিক না থাকে, ধানের ঘরে ধান গাছও ঠিকভাবে লাগাতে পারা যাবে না। ওখানেও দেখুন সুন্দর করে চারকোনা করে লাগানো থাকে, তার মানে ওখানেও একটা মাপ। এতক্ষণ পর্যন্ত গণিত বিষয়ে কিভাবে শিক্ষণ দিতে হয় বললাম। আপনাদের আর কারো কোনো যদি প্রশ্ন থাকে তাহলে দয়া করে বলবেন। গণিতে অবশ্যই খাতা কলম সবার থাকতে হবে 100%। ওদের পরামর্শ দিবেন, দরকার হলে খাতা কলম এক্সট্রা এক জায়গাতে রাখেন। খাতা কলম না থাকলে গণিত করতে হবে, অবশ্যই অস্ত্র আমার থাকাই লাগবে। অন্যগুলো তো বক্তৃতা, বক্তব্য দিয়ে সম্ভব, গণিত বক্তব্য দিয়ে সম্ভব না। গণিতের টিচার বক্তা না হলেও ভালো টিচার হইতে পারে, তো বাংলা ইংরেজি বাংলা টিচারকে একটু বক্তা হইতে হয়, বেশি বক্তা অনেক ক্ষেত্রে। গণিত বিষয়ে আপনাদের কারোর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নাই? সত্যি প্রশ্ন নাই? শেষ করবো? তাহলে গণিত অংশটা শেষ করি। সবাই আমার দাঁড়ান।